আজ কৃতিকের অশান্ত মনটা তৃপ্তির ঢেকুর তুলে বলছে, এত বছর অপেক্ষা খুব একটা কষ্টের ছিল না ওরু। এখন তো সেসব শুধুই স্মৃতি মাত্র। আমার ওরু এখন আমার বুকে আছে, আর কখনো কেউ দূরত্ব বাড়াতে পারবে না। তোর আমার মাঝে যদি কেউ দুঃস্বপ্ন চলে আসে, তবে তারাও বাকিদের মতোই আমার আসল পৈশাচিক রূপটা সচোখে দেখতে পারবে, আর মেবি লাইফটা দিয়েও দিতে পারে। হু নোজ। ইজি চেয়ারে নরম গদিতে বসে বারবার গা দোলাচ্ছেন গভীর চিন্তাগ্রস্ত আজমেরি শেখ। মনে মনে কোশ্চেন একের পর এক ছক। তার ছোট্ট মেয়েকে যে জায়ান কৃতিক নিয়ে গিয়েছে তা বুঝতে বাকি নেই সুকৌশলী মস্তিষ্কের আজমেরি শেখের। তারা তো কড়া শাসন, এতটা তীক্ষ্ণ বুদ্ধি, এতটা দাম্ভিকতা, সব কিছুকে মাটিতে মিশিয়ে দিয়ে গেল তারই সৎ ছেলে, যে সবসময় আজমেরি শেখের সাথে টেক্কা দিয়ে চলতে পছন্দ করে। কিন্তু আজমেরি শেখও তো নিজে চুপচাপ বসে থাকার মানুষ নয়। কৌশলে কিভাবে চেকমেট দিতে হয় সেটা তারও জানা। তাছাড়া সবচেয়ে বড় প্রশ্ন হলো মান সম্মান। জায়ান কৃতিকের মতো বেয়াদব বিহায়া ছেলে যে সমাজের ধার ধারে না, কোনো কালেই তার দ্বারা সব কিছুই সম্ভব। নিজের সৎ বোনকে বিয়ে করাটাও সম্ভব। কিন্তু আজমেরি শেখের চরিত্র পুরোপুরি কৃতিকের বিপরীত। সে সব কিছু সবার আগে সমাজকে প্রাধান্য দেয়, সে মতোই প্রতিটা কাজ করে। ওই জন্যই হয়তো তাদের মাঝে এই দীর্ঘ স্নায়ুযুদ্ধ। আমেরিকায় তোমাদের রেজিস্ট্রি হয়েছে, বাংলাদেশে তো নয়। এখন আমিও যদি তোমার মতো কৌশলে চলি তাহলে তুমি কি করবে জায়ান কৃতিক চৌধুরী? বেশ অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতেই কিঞ্চিত ক্রূর হেসে বিড়বিড়িয়ে আজমেরি শেখ বললেন, আকাশে শুক্লপক্ষের মস্ত বড় চাঁদ উঠেছে। তার চারিপাশে তারকারাজির নির্ভীক অবস্থান। মিটিমিটি জ্বলন্ত তারকারাজি আর চাঁদের রূপালী আলোয় ভেসে যাচ্ছে নির্জন পাহাড়ি শহরতলির রাস্তাঘাট। ভোরের দিকে সেই যে এক পশলার ঝুম বৃষ্টি হলো, তারপর থেকেই আকাশ পরিষ্কার। রাতে আকাশে পেঁজা তুলার মতো উড়ো মেঘের আড়ালে ক্ষণে ক্ষণে গা ঢাকা দিচ্ছে শুক্লপক্ষের সুন্দরী চাঁদ। তাই জ্যোৎস্না রাতের নিয়ন আলো ছড়িয়ে একটু একটু আলো ছায়া এসে খেলা করছে পর্দা সরিয়ে রাখা অত্যাধুনিক মাস্টার বেডরুমের আনাচে কানাচে। অরুয়া সন্ধ্যা হতে না হতেই রুমের সবটা আলো নিভিয়ে পাড়ি জমিয়েছে ঘুমের দেশে। যদিও বা কৃতিক মুখের অনেক কিছুই বলেছিল, তবে কার্যত অনলাইনে অরুর সব রকম প্রয়োজনীয় জিনিস অর্ডার করে দিয়েছে সে। কারণ আর যাই হোক, অরুকে কোনো রকম অস্বস্তিতে দেখতে চায় না কৃতিক, তাও ওর নিজের বাড়িতে বসে। এই যেমন আজ সারাদিন অরুর ভীষণ মন খারাপ ছিল। কৃতিকের ভয়ে বেচারি বলতেই পারছে না যে ও আপার মাকে মিস করছে। দুদিন ধরে অরু নেই, তারা কি করছে, কেমন আছে, আদৌ অরুকে খুঁজছে কি না, সবকিছু নিয়েই দুশ্চিন্তাগ্রস্ত অরু। সেদিন হৃদমাঝারে সদ্য গজিয়ে ওঠা প্রণয়ের টানে কৃতিকের সঙ্গে চলে এলেও এখন মা আর আপার কথা মনে পড়তে হৃদয় খামচে ওঠে অরুর। বুকের মাঝে দানা বাঁধে কষ্টটা। সেই কষ্ট প্রতিফলিত হয় তার চোখে মুখে। অরু চুপসে থাকা মলিন মুখ দেখে কিছুটা হলেও ঘটনা আঁচ করতে পারে কৃতিক। কিন্তু ওরও তো কিছু করার নেই। অরুকে যেতে দেওয়ার কিংবা ভুলে যাওয়া দুটোই পুরোপুরি অসম্ভব কৃতিকের পক্ষে। কারণ কৃতিক ভালো করেই জানে অরুকে যেতে দিলে ও নিজেই বাঁচবে না। তবে কৃতিক তো ভারী কঠিন হৃদয়ের মানুষ, তাই নিজের দুর্বলতাটুকু পুরোপুরি আড়াল করে। একটা টিভি আনিয়ে সেটাকে সেট করে দিয়েছে হলরুমের মাঝ বরাবর, নিজের গেমিং মনিটরের পাশে। এত বড় টিভি দেখে অরু যখন শুধালো এটা কেন এনেছেন, তখন জবাবে কৃতিক বলে, বউয়ের আঁচল ধরে বসে থাকার মতো টাইম আমার নেই, তাই সময় কাটানোর জন্য এনে দিয়েছে। আমি যখন না থাকবো তখন বসে বসে নেটফ্লিক্স দেখবে। কৃতিকের গমগমে কথায় রুষ্ট কথায় মেজাজ খিটমিটিয়ে উঠল অরুর। তবে এখন পর্যন্ত সাজিয়ে তেতো গলায় কথা বলার সাহস হয়ে ওঠেনি তার। তাই অরু সহসাই স্বাভাবিক কণ্ঠে বলল, সময়ই যখন নেই তাহলে অমন মাঝ রাতে রাস্তা থেকে নিয়ে এলেন কেন? কৃতিক রিমোট কন্ট্রোলটা ভালো মতো চেক করতে করতে জবাব দেয়, থাকতে পারছিলাম না, তাই তোকে দেখতে ইচ্ছে করলো। হাজারটা ব্যস্ততাকেও পায়ে ঠেলে দিতে পারি আমি, তাই আমার ফিলিংস নিয়ে এত ভাবতে হবে না তোর। নিজে কোনো বাংলা বাচ্চার মতো মুখ বানিয়ে রেখেছিস, সেটা নিয়ে ভাব। অরু আর জবাব দিল না। কৃতিকের সাথে বেহুদা তর্ক করার এনার্জি নেই ওর, মনটা পিষিয়ে আছে সেই সকাল থেকে। তাই কথা না বাড়িয়ে গটগট করে সিঁড়ি ভাঙিয়ে দোতলায় চলে গেল অরু।
দোতলায় গিয়ে কৃতিকের রুমের দিকে আর পা বাড়ালো না ও, বরং উল্টো ঘুরে বিপরীত পাশে ওর আর অনুর জন্য বরাদ্দকৃত সেই আগের রুমটায় প্রবেশ করে বিছানায় গা এলিয়ে দিতেই নিঃশব্দে তলিয়ে গেল ঘুমের দেশে। অনুর রুমে গিয়ে শুয়েছে ব্যাপারটা নজরে আসতেই কৃতিকের তীক্ষ্ণ চোয়ালটা শক্ত হয়ে উঠল। আকস্মাৎ রক্ত টকবগিয়ে উঠল ধমনীর শিরায় শিরায়। এমনিতেই অরুর বিষণ্ণ মুখ আর উদাসীনতা কৃতিকের মেজাজটা বিগড়েছিল সারাদিন। তার উপরে এখন আবার অরুর এমন কাণ্ড। কৃতিকের শক্তপোক্ত চওড়া বক্ষ ছাড়া ওর অন্য কোথাও মুখ দাবিয়ে ঘুমাবে সেটা বোধ হয় কৃতিক কল্পনাতেও ভাবতে চায় না। আর অরু কিনা একদিনের মাথাতেই অন্য রুমে গিয়ে শুয়ে পড়ল। কথাটা ভাবতেই ক্রোধটা তুঙ্গিয়ে উঠে গেছে ওর। হঠাৎ বেড়ে ওঠা তীব্র ক্রোধটাকে কোনো মতে ঠোঁট কামড়ে সংবরণ করে। দু আঙ্গুলে নিজের গলাটা ঘষতে ঘষতে কিছু একটা ভাবল কৃতিক। অতপর চট করেই উঠে চলে গেল দোতলায় অরুর ঘরের দিকে। প্রকট আক্রোশ আর চরম বিরক্তি নিয়ে রুমের মাঝে পা বাড়াতেই ঘুমন্ত অরুকে দেখা মাত্রই পা দুটো সহসা ধীরে হয়ে যায় কৃতিকের। সেই সাথে মস্তিষ্কের জ্বলন্ত ক্রোধে ভাটি পড়ে তৎক্ষণাৎ। রুমের পর্দাগুলো আলগোছে ঠেলে ধীর পায়ে ঘুমন্ত নিষ্প্রভ অরুর দিকে এগিয়ে আসে কৃতিক। খানিকক্ষণ সেই ঘুমন্ত মুখটা মন দিয়ে পরখ করে ওকে দুহাতে তুলে নিয়ে নিজের রুমের দিকে ফিরে যেতে যেতে হিসিয়ে কৃতিক বলে, তোর ঘুম তোকে বাঁচিয়ে দিল ওরু। নয়তো আজ আমি তোর ঠিকই কি হাল করতাম সেটা নিজেও জানে না। আজ তুই টের পেতিস জায়ান কৃতিকের রোমান্স আদতে কতটা মারাত্মক। যেটা সহ্য করতে পারবি না তার জন্য উইশ করিস না, কষ্টটা তোরই হবে। অরু সন্ধ্যাবেলায় ঘুমিয়েছে আর এখন রাতের শেষ প্রহর চলমান। ঘড়ির কাঁটায় ঠিক কয়টা বাজে জানা নেই অরুর। জানার অবশ্য কথাও নয়। ও তো ঘুমের ঘোরে বুঁদ হয়ে আছে এখনো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অরুর মনে হচ্ছে কয়েক ক্রোশ দূর থেকে ওকে কেউ গলা উঁচিয়ে ডাকছে। গলার আওয়াজ স্পষ্ট নয়, তাই অরু এবার ঘুমের ভ্রম কাটিয়ে একটু সচকিত হলো। অতপর খেয়াল করে শোনার চেষ্টা করলো সেই দূরের আওয়াজ। এবার চোখ বুঝেই সুস্পষ্ট আওয়াজ ভেসে এলো অরুর কানে। কয়েক ক্রোশ দূর থেকে নয়, বরং খুব কাছে, একেবারে কানের কাছে মুখ ঠেকিয়ে হাসকি স্বরে ডাকছে, কৃতিক। আমার ঘুম পড়ে উঠে পড়ো। কৃতিকের তপ্ত নিঃশ্বাস আর তার আলতো ঠোঁটের পরশ ক্রমশই কানে গলায় এসে স্পর্শ করছে ওর। কৃতিকের এমন নেশা ধরানো স্পর্শে অগত্যই ঘুম ছুটে গেল অরুর। ও চট করেই চোখ দুটো খুলে সিলিংয়ের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, কি বললেন? এবার বলুন। কৃতিক উঠে দাঁড়িয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, বলেছি অনেক ঘুম হয়েছে, এবার উঠে পড়ো, বের হব আমরা। অরুর স্পষ্ট মনে আছে কৃতিক বেশ নরম গলায় আদুরে ভাষায় সম্বোধন করছিল ওকে, অথচ এখন তার পুরোপুরি বিপরীত। তবে এসবের বাইরেও যেই প্রশ্নটা সবার আগে অরুর মস্তিষ্কে দিয়ে দেখল সেটা হলো, এই ভোর রাতে কোথায় যাবেন উনি? অরুকে ভাবতে দেখে কৃতিক বলল, এখন আমার দিবস স্বপ্ন দেখা শুরু করলে নাকি? অরু শোয়া ছেড়ে উঠে বসে শুধালো, এত রাতে কোথায় যাব? কৃতিক অরুকে বাচ্চাদের মতো কোলে তুলে নিয়ে বাইরের দিকে এগোতে এগোতে বলল, আমি যেখানে নিয়ে যাব, যেদিক নিয়ে যাব, যে দেশে নিয়ে যাব, ইভেন মরতে নিয়ে গেলেও সেখানে চুপচাপ যাবি তুই, উইদাউট এনি কোয়েশ্চেন আর এনি ডাউট। অরু নিজের ঝুম ধরা ঘুম ঘুম মাথাটা কৃতিকের কাঁধের উপরে এলিয়ে দিয়ে মনে মনেই বলে, করব না, কখনো কোনো প্রশ্ন করব না। যেখানে খুশি নিয়ে যাও, শুধু এইভাবেই নিজের বুকের মাঝে আগলে রেখো। আমি চোখ বন্ধ করে অনুসরণ করব তোমায়, ইভেন উইদাউট এনি কোশ্চেন অর এনি ডাউট। হাইওয়ে রাস্তা ধরে হাওয়ার গতিতে ছুটে যাচ্ছে ইয়ামাহা খচিত গাঢ় নীল রঙের বাইকটা। স্পিড মেকারের গতি তখনও 100 কাটা ছুঁই ছুঁই। অরু শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে কৃতিককে। ও জানে না কৃতিক ওকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে। তার উপরে ঘুমের রেশ এখনো কাটেনি ভালো করে, কি করেই বা কাটবে। ভোরের আলো ফুটতে এখনো ঢের বাকি। অগতায় নিজের ঢাল সামলানোর জন্য কৃতিকের পিঠে মাথা ঠেকিয়ে জুবুধুবু হয়ে বসে আছে অরু। ওর পরনে এখন কৃতিকের কালো রঙা টি শার্ট আর 3/4। কৃতিকের পরনেও একই রঙের ক্যালভিন ক্লাইন খচিত টি শার্ট। দেখে মনে হচ্ছে ওরা দুইজন পরিকল্পনা করেই একই রকম পোশাক পরিধান করে বেরিয়েছে, যাকে বলে ম্যাচিং ম্যাচিং। ঘণ্টাখানেকের দুর্বার রাইডিংয়ের পর বাইক এসে থামলো একটা পাহাড়ি রিসর্টের সামনে। সুউচ্চ পাহাড়ের চূড়া তার অবস্থান।
অন্যদিকে দিয়ে এলে সোজা রিসোর্টের গেটে গাড়ি দাঁড় করানো যেত, অথচ এতখানি ঘুরে এই পাহাড়ি রাস্তার ঢালে বাইক থামানোর কী মানে আছে জানে না অরু। রিসোর্টে টাঙানো ল্যান্টার্ন আর ফেরি লাইটের কৃত্রিম আলোয় পাহাড়ের চূড়া থেকে শুরু করে আঁকাবাঁকা রাস্তা অবধি যতদূর চোখ যায় সবকিছু ঝকঝকে পরিষ্কার। অরু চারিদিকে চোখ বুলিয়ে কৃতিককে শোধালো, এখানে কেন নিয়ে এলেন? এখান থেকে হেঁটে হেঁটে সিঁড়ি ডিঙিয়ে অত উপরে উঠতে গেলে যান বেরিয়ে যাবে, আমি পারবো না। কৃতিক নিজের হেলমেট খুলে বাকেট হ্যাকটা পরে নিয়ে তীক্ষ্ণ আওয়াজে বলল। তোকে উঠতে বলেছি আমি? অরু মুখ কাচুমাচু করে বলল। তাহলে? কৃতিক আর জবাব দিল না অরুর প্রশ্নের, বরং এগিয়ে এসে অরুকে কোলে তুলে নিয়ে একে একে সিঁড়ি ভেঙে উপরে উঠতে লাগলো পাহাড়ের চূড়ায়। কৃতিকের এমন কাণ্ডে অরুর চোখ কপালে উঠে গিয়েছে, সেই সাথেই শুকিয়ে গিয়েছে গলার তরলটুকুও। নিজের শক্ত হাতে কৃতিকের গলা জড়িয়ে ধরে জিভ দিয়ে অধর ভিজিয়ে কম্পিত কণ্ঠে অরু বলে, এভাবে কোলে নিয়ে অত উপরে ওঠাটা রিস্ক হয়ে যাচ্ছে না? না মানে এধার ওধার হলে যদি কিছু হয়ে যায়? কৃতিক অরুর দিকে না চেয়েই পা চালাতে চালাতে জবাব দিল, মরলে দুজন একসাথে মরব, আর কোনো আফসোস থাকবে না, সেটাই ভালো নয় কি? কিন্তু আপনার তো আমাকে কোলে নিয়ে উঠতে কষ্ট হচ্ছে। কৃতিক অরুকে এক ঝলক দেখে নিয়ে উপরে উঠতে উঠতে বলল, আমি একবারে বলেছি তোকে করে নিয়ে উপরে উঠতে আমার কষ্ট হচ্ছে? কৃতিকের কথায় অরু না সূচক মাথা নাড়ালে কৃতিক পুনরায় বলে, তাহলে বেশি বলছে বন্ধ কর, নয়তো মার খাবি। কৃতিকের এমন কথায় অভিমান হলো অরুর। আগে সম্পর্ক যাই ছিল মানা যায়, কিন্তু এখন তো স্বামী হয়ে গিয়েছে, এখনও কিনা কৃতিক মারতে চায় ওকে? ব্যাপারটা বেশ অপমানজনক আর লজ্জার। স্বাভাবিকভাবে অরুর খারাপ লেগেছে, তাই দরদ দেখানোর সকল ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে আর একটা কথাও না বাড়িয়ে চুপচাপ হয়ে কৃতিকের কোলেই বসে রইল অরু। কৃতিক যখন পাহাড়ের চূড়ায় এসে অরুকে কোল থেকে নামিয়ে দেয়, তখনও ভোরের আলো ঠিক ফোটেনি। রিসোর্টের আবছা আলোয় অরু চারিদিকে তাকাতেই বুঝতে পারে জায়গাটা সংরক্ষিত, কিন্তু আপাতত কোনো মানুষের আনাগোনা নেই এখানে। পেছনে অবস্থিত সফেদা রঙা কটেজগুলোর ব্যাকইয়ার্ডটা বেশ সুন্দর এবং সুসজ্জিত, আর সামনে রয়েছে বিস্তৃত খোলা আকাশ। অরু যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে কয়েক কদম এগোতেই গভীর খাদ। সেদিকে ভুলক্রমে উকি দিলেও পিলে চমকে ওঠে অরুর। শিরদাঁড়া দিয়ে বয়ে যায় শীতল ঠান্ডা স্রোত, অথচ সেখানে গিয়ে পা দুলিয়ে বসেছে কৃতিক। বসে থেকেই আঙ্গুলের ইশারায় ডাকলো অরুকে। কৃতিকের ইশারা বুঝতে পেরে অরু নাসূচক মাথা নাড়িয়ে বলল, আমি ওখানে যাব না, আমার ভয় করছে। তাছাড়া নিচের দিকে তাকালেই আমার কেমন গা গুলিয়ে ওঠে। কৃতিক খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা অরুকে আশ্চর্য কণ্ঠে শুধালো, আমি থাকতে ভয় কিসের তোর? কৃতিকের এই একটা বাক্যই যথেষ্ট ছিল অরুর আত্মবিশ্বাসকে ধরে রাখার জন্য। অরু জানে জায়ান কৃতিক বেঁচে থাকতে ও শরীরের বিপদের ক্ষুদ্র আঁচ ও লাগতে দেবে না সে। অবশেষে সেই বিশ্বাসের দৃঢ়তা থেকেই সাহসা এগিয়ে গিয়ে সাবধানে কৃতিকের গা ঘেঁষে পাহাড়ের চূড়ায় বসে পড়ল অরু। অরু বসার সঙ্গে সঙ্গেই ওর কোলে মাথা এলিয়ে দিয়ে কচি ঘাসে আবৃত মাটির উপরে শুয়ে পড়ে কৃতিক। কৃতিকের এমন কাণ্ডে অরু ধরধরিয়ে উঠে বলল, কি করছেন? খাদে পড়ে যাবেন তো। অরুর কথায় কৃতিক বাঁকা হাসিতে ঠোঁট প্রশস্ত করে, অতঃপর কোনো টু শব্দ না করেই হাত উঁচিয়ে এক টানে অরুর চুলগুলো গার্ডারটা খুলে নেয় নিজের হাতে। সঙ্গে সঙ্গে চরচরিয়ে কৃতিকের শরীরে আছড়ে পড়ল রেশমের মতো সিল্কি চুলগুলো। অরুর চুলগুলোকে নিজের বুকে জায়গা করে নিয়ে কৃতিক বলল, খোলা চুলা থেকে বড় বড় অ্যাট্রাকটিভ লাগে, আমি পাগল হয়ে যাই দেখলে। কৃতিকের কথায় অরু ভ্রু কুঁচকাল। কি প্রশ্নে কি উত্তর দিল এই লোক? নিজের বিরক্তিটুকু ঠোঁট কামড়ে সংবরণ করে অরু আবারও শুধালো, কি বলছেন এসব? কৃতিক অরুর হাতটা নিজের চুলের ভাঁজে ঢুকিয়ে দিয়ে বলল, হাত বুলিয়ে দে, ঘুমাবো আমি। অরু কর্কশ আওয়াজে শুধালো, কেন ঘুমাননি? নিষেধ করেছিলাম আমি। কৃতিক চোখ দুটো বন্ধ করেই জবাব দিল, কাল সারা রাত ঘুমায়নি, তোর জন্য তো ঘুমোতে পারিনি। নিজের রূপ দেখে আমাকে সিরিয়াস করেছিস, তোর শাস্তি হওয়া উচিত। বারে, আপনি বুঝি আমাকে খুব ঘুমাতে দিয়েছেন গাড়ির মধ্যেই তো। কথাটা শেষ করার আগেই নিজের ভিজে জিভের লাগাম টানলো অরু। কথায় কথায় কী সব বলা শুরু করেছে টের পায়নি তখন, আর এখন নিজের লাগামহীন কথায় নিজেই লজ্জা লাগছে খুব। মনে মনেই ভাবছে,
সব দোষ এই জায়ান কৃতিকের। ওনার সাথে দুদিন থেকেই ঠোঁট কাটা হয়ে গিয়েছি আমি। ভবিষ্যতে আর যে আরও কত অভ্যাস জুটিয়ে ফেলবো তার ইয়াত্তা নেই। কিন্তু এখন কি করি? অগত্যই কথা অন্যদিকে ঘুরিয়ে অরু নরম সুরে কৃতিককে বলল, ঘুমাবেন যখন বাড়িতে ঘুমালেই তো পারতেন। কষ্ট করে এত দূর রাইড করে আসার কি দরকার ছিল শুনি? কৃতিক ঘুমো ঘুমো আওয়াজে জবাব দিল। কেন নিয়ে এসেছে সেটা একটু পরেই বুঝতে পারবে। কৃতিক ঘুমিয়েছে অনেকক্ষণ। অরু আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে কৃতিকের চুলের ভাঁজে, আর মনে মনেই ভাবছে, আগে আপনার চোখের দিকে তাকাতেও ভয় করতো আমার। মনে হতো এই বুঝি ভাষা ভাষা চোখ দুটো দিয়ে গিলে খাবেন আমাকে। অথচ এখন দেখুন পুরো দুনিয়ার আড়ালে কতটা আয়েশ করেই না ঘুমিয়ে আছেন আপনি আমার কোলে। আর আমাকে দেখুন কতটা নিঃসংকোচে, কতটা যত্ন করে আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। কেনই বা দেব না বলুন? আপনাকে তো আমি ভালোবেসে ফেলেছি, আপনি কি তা জানেন? অরুর মন গহীনে হাজারো সহজ স্বীকারোক্তি তখনও থেমে যায় যখন ও দেখতে পায় চোখের সামনে বিস্তৃত আকাশে কুসুমরাঙা সূর্য উদয় হচ্ছে। ভোর হয়েছে, প্রশান্ত মহাসাগরের হিমেল হাওয়া ছেয়ে যাচ্ছে শরীরে। কর্ণকুহরে ভেসে আসছে পাখির কিচিরমিচির আওয়াজ, আর চোখের সামনে পুরো আকাশ জুড়ে ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠছে এক ফালি রক্তিম সূর্যকিরণ। কি অপরূপ দৃশ্য! এতটা কাছ থেকে আগে কখনো সূর্যোদয় দেখার সুযোগ হয়নি অরুর। এটাই তার প্রথমবার। তাই নিজের ভেতরের চরম উৎকণ্ঠাকে দমাতে না পেরে দুহাতে ঘুমন্ত কৃতিকের চুল খামচে ধরে খুশিতে চিৎকার দিয়ে উঠল ও। হঠাৎ করেই চুলে বেশ জোরে সোরেই টান পড়ায় আকস্মাৎ লাফিয়ে উঠে বসল কৃতিক। চিৎকাররত অরুর দিকে তাকিয়ে উদ্দিত কণ্ঠে শুধালো, কি হয়েছে? অরু খুশিতে টলমল চোখ আঙ্গুল উঁচিয়ে সূর্যোদয় দেখালো। কৃতিক এবার মৃদু হাই তুলে সেদিকে এক নজর তাকিয়ে চোখ ঘুরিয়ে অরুর দিকে চাইল, যে এই মুহূর্তে মুগ্ধ নয়নে ধরণী জুড়ে সোনালি রঙের আগমন দেখছে। আর কৃতিক দেখছে তার অরুকে নিষ্প্রভ চোখে। অরুকে দেখতে দেখতে কৃতিকের মনে বলে, আমার চাঁদ সূর্য দুটোই তোর মাঝে নিবদ্ধ আরু। তোর মাঝে তার উদীয়মান, আবার তোর মাঝে তার হস্তমান। আমি কেবল মুগ্ধ নয়নে দেখি আর ভাবি, কি অপরূপ তারা। গলে যাওয়া মোমের নিয়ন অগ্নিশিখা তোকে প্রথমবার দেখেছিলাম আমি। সেটাই ছিল আমার দেখার সবচেয়ে অপরূপ দৃশ্য। প্রথম দেখাতে তৃষ্ণার্ত হয়ে উঠেছিল হৃদয়টা, যে তৃষ্ণা আজও মেটেনি আমার। বরাবরই আমি স্বার্থপর, আর স্বার্থপরের মতো তোকে অতিরিক্ত চাই। সেদিনের পর থেকে এক অষ্টাদশী ছাড়া আর কাউকে মন ভরে দেখার ইচ্ছে জাগেনি কোনো কালেই। এ জীবন আর কোনোদিনও জাগবে বলে মনেও হয় না। কৃতিক সেই তখন থেকে তাকিয়ে আছে দেখে ওরও একটু ইতস্ত বনে গেল। নিজের জামা কাপড় কোনো মতো ঠিকঠাক করে মিনমিনিয়ে শুধালো, কি দেখছেন অমন করে? অরুর প্রশ্নের জবাবে কৃতিক ক্ষীণ আওয়াজে বলল, আমার সূর্যোদয়। টিনডেড কটেজের জানালা দিয়ে সূর্যোদয়ের দৃশ্য স্পষ্ট। অরুর কাছের জানালা দিয়ে এখনও সেখানেই তাকিয়ে আছে। পুরো দৃশ্য উপভোগ করার আগেই কৃতিক টেনে টুনে কটেজে নিয়ে এসেছে ওকে। ভারী নির্দয় আচরণ, কিন্তু এই মুহূর্তে ঝগড়া করার মতো সময় নেই অরুর হাতে। ও পুরোটা দৃশ্য ঠিকঠাকভাবে দেখতে চায়, তাই কটেজের জানলা দিয়েই আপাতত উপভোগ করছে সাদামাটা সূর্যোদয়। কিন্তু এই মুহূর্তে বোধ হয় সেটাও সহ্য হলো না নির্দয় কৃতিকের। ও কোনোরূপ আওয়াজ না করেই এগিয়ে এসে হাট করে লাগিয়ে দিল জানলাটা। এবার বিরক্তিতে চিরবিরিয়ে ওঠে অরু। নিজের রাগটাকে কোনোভাবে দমাতে না পেরে তেতো গলায় কৃতিককে বলে, কি সমস্যা? অরুর কাঁধের উপরে নিজের চিবুক ঠেকিয়ে কৃতিক হিসিয়ে জবাব দেয়, আমার এই টি শার্টটা তোর পরনে বিশ্রী লাগছে ওরু, খুলে ফেলে। কৃতিকের কথায় অরুর গলা শুকিয়ে এলো। ঠান্ডার মাঝেও হাতের তালু ভিজে উঠল তপ্ত ঘামে। লজ্জায় কথা আটকে আসছে, তবুও নিজের মধ্যে একটু মেকি গম্ভীর্য ধরে রেখে কথা ছড়ে অরু, কেন? আপনিই তো কাল বললেন যে আপনার জামা কাপড়ে আমাকে মারাত্মক লাগে। কৃতিক নিজের বলিষ্ঠ হাতে অরুর পরনের টি শার্টটা টেনে খুলতে খুলতেই হাসকি স্বরে বলল, কাল পরার পরে মারাত্মক লেগেছে, আর আজ খোলার পরে ডিপেন্ডস অন মাই মুড। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আজ 4 দিনের মাথায় আবারও সান ফ্রান্সিসকো ফিরে যাচ্ছে অরু। কৃতিক নিজেই ড্রাইভ করে এগিয়ে দিয়ে আসছে ওকে। ওদিকে মনের মাঝে একরাশ ভয় আর দ্বিধা আঁকড়ে ধরে আছে অরুকে। মা আবার মুখোমুখি হতে ঠিক কীরকমের লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ফেলবে তারা, তা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। কিন্তু পাশে বসা কৃতিকের গভীর মুখটা দেখে আপাতত সেই সব ভাবতে ইচ্ছে হলো না অরুর।
গত 2 ঘন্টা পিনপতন নীরবতা ভেঙে কোনো মতে হৃদয়ের সাহস সঞ্চার করে অরু কৃতিককে শুধালো। কবে ফিরবেন? কৃতিক স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতে জবাব দিল। খুব শীঘ্রই। অরু হ্যাঁসূচক মাথা নাড়িয়ে আবারও শুধালো। আপনি একাই যাচ্ছেন? না, প্রত্যয়ের সাথে যাচ্ছে। অরু মুখ কাচুমাচু করে বলল। আমাকে নিয়ে গেলে হতো না? কৃতিক অরুদের ভবনের সামনে এসে আকস্মাৎ ব্রেক কষে পড়ল। তোকে নিয়ে যেতে পারলে আমার চেয়ে খুশি আর বোধে কেউ হতো না, কিন্তু সেটা সম্ভব নয়। মিডিয়ার ধারে কাছে তোকে আমি অ্যালাউ করবো না। অরু অগত্যাই হ্যাঁসূচক মাথা নাড়িয়ে শুকনো মুখে গাড়ি থেকে নেমে গেল। কৃতিকও নামলো ওর সাথে সাথে। কৃতিককে নেমে আসতে দেখে অরু শুধালো। আবার নামতে গেলেন কেন? আপনার ফ্লাইট মিস হয়ে যাবে তো। কৃতিক পকেটে হাত গুজে অন্য হাতে অরুর ঘাড় টেনে নিজের দিকে নিয়ে এসে কাতর কণ্ঠে বলল। একবার তুমি করে ডাক, তারপরে চলে যাচ্ছে। কৃতিকের কথায় অরু শুষ্ক ঢোক গিলে ওর গলাটা 2 হাতে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল। ফিরে আসুন, তারপর সব আবদার মেটাবো, প্রমিস। কৃতিক ব্যথাতুর হাসল, অতঃপর ক্রোধিত সুরে বলল। তোর মাকে ম্যানেজ করা না একান্তই তোর ব্যাপার, বাট আমি ফিরে এলে আমার সাথে আমার বাড়িতে ফিরবে। দ্যাটস মাই অর্ডার। অরু হ্যাঁসূচক মাথা নাড়িয়ে ওকে আশ্বস্ত করে বলে। বুঝেছি, এখন যান। কথা শেষ করে সামনের দিকে এগিয়ে যায় অরু। কৃতিক এখনও সেখানে ঠায় দাঁড়িয়ে। এতক্ষণ ধরে নাকের আশেপাশে মোমো করতে থাকা পুনঃফুলের মেয়েলি সুঘ্রাণটা অরুর যাওয়ার সঙ্গে সঙ্গেই কেমন মিলিয়ে যাচ্ছে। অরুর হঠাৎ দূরত্বেই কৃতিকের কেমন যেন দম আটকে আসছে। ব্যথায় ভরে উঠছে হৃদয়টা। নিজের অজান্তেই হাত চলে গিয়েছে বুকের বাঁ পাশে। আজ এই মুহূর্তে জীবনে প্রথমবার কৃতিক অনুভব করলো ওর হার্টবিট ফেল করছে। ক্রমশ হৃদস্পন্দন গতি বাড়াচ্ছে। অরুর প্রতি অ্যাট্রাকশন তো নতুন কিছু নয়, তাহলে নতুন করে এই সুপ্ত অনুভূতি কোথা থেকে উদয় হলো? কৃতিক চোখ বন্ধ করে কিছু একটা ভাবলো, তার পরক্ষণে গলা উঁচিয়ে স্পষ্ট আওয়াজে বলে উঠল। অরু, আই লাভ ইউ। কৃতিকের বলা ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটা শব্দে পা দুটো আকস্মাৎ থমকে গেল অরুর। সামনে পা বাড়ানোর শক্তি নেই আর। পুরো শরীর মন চেয়ে গিয়েছে অজানা বৈদ্যুতিক শিহরণে। হৃদয়ের কানায় কানায় টইটুম্বুর হয়ে উপচে পড়া অনুভূতির জোয়ার, গলায় আটকে আছে তীব্র কান্নার রেশ। ও আর এভাবে দাঁড়িয়ে থাকতে পারল না এক মুহূর্ত। তৎক্ষণাৎ দৌড়া গিয়ে ঝাঁপিয়ে পড়ল কৃতিকের বুকে। একবার, দুইবার, তিনবার কৃতিকের আঙ্গুলে চাপ দিয়ে কিছু একটা সংকেত বোঝালো। অতঃপর গলা খাদে নামিয়ে মিনমিনি আওয়াজে বলল। আমিও তোমাকে ভালোবাসি জায়ান্ট কৃতিক, খুব ভালোবাসি। ঝিমিয়ে পড়া মরা বিকেলে সূর্যরশ্মির আলোর ছাঁটা মিশিয়ে এসেছে কিছুটা। চোখের সামনে পরিষ্কার তকতকে পিচ ঢালা রাস্তাতেও শেষ বিকেলের ছায়া পড়েছে। মাঝ আকাশে পাখিদের ঘরে ফেরার ঢাল। সারি সারি উইল্ড মিলগুলো এখনো স্থির গতিতেই ঘুরছে। ঈশান কোণে মেঘ জমেছে। খানিক বাদে বাদেই মেঘের গুড়গুড়ানি ভেসে আসছে সেটা থেকে। ব্ল্যাক মার্সিডিজের টিন্ডের জানালা দিয়ে বাইরের দিকে এক নজর পরখ করে আবারও ড্রাইভিংয়ে মন দিল প্রত্যয়। গন্তব্য এয়ারপোর্ট। গাড়ির স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতেই লুকিং গ্লাসে চোখ রেখে এক নজর কৃতিককে পরখ করে নিল সে। পরনে পিছনে বসে ব্যাক সিটে মাথাটা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করে রেখেছে কৃতিক। সেই তখন থেকে একইভাবে বসে আছে দেখে এবার প্রত্যয় একটু গলা খাকারি দিয়ে শুধালো। ভাই, আর ইউ ওকে? কৃতিক চোখ খুলল না আর, শুধু ছোট্ট করে উত্তর দিল। ঠিক আছে। যদিও বা প্রত্যয় কৃতিকের উত্তরে সন্তুষ্ট না, কারণ ও জানে কৃতিক ঠিক নেই। এমন একটা মুহূর্তে ঠিক থাকার কথাও না। তবুও জায়ান কৃতিক যখন বলেছে সব কিছু ঠিক আছে, তখন সেটাই সঠিক ধরে নিতে হবে। এর বাইরে কথা বাড়ানোর মূর্খতা বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। তাই প্রত্যয়ও সেটাই করল। কৃতিকের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে পুরোপুরি ড্রাইভিংয়ে মন দিল। বেশ কিছুটা সময় ধরে চোখ দুটো বন্ধ রেখেও অরুর মুখটা সরানো যাচ্ছে না মনুস্পট থেকে। গাড়িটা এয়ারপোর্টের দিকে যত এগোচ্ছে ততই হৃদয়টা অদৃশ্য বেদনায় তপ্ত খরার মতো খাঁ খাঁ করছে। কৃতিক বারংবার উগ্র মেজাজি হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নেয় যখন তখন, কিন্তু অরুর বেলায় সম্পূর্ণ তার বিপরীত। আজও অরুকে এমন করে একা ছেড়ে আসছেই মনে সায় দেয়নি কৃতিকের। তাই তো অর্ণবকে বলে এসেছে অরুর বাসায় সর্বক্ষণ নজর রাখতে। অরুর কথা ভাবতে গিয়ে পাশে পড়ে থাকা মোবাইল ফোনটা হাতড়ে নিল কৃতিক। অতঃপর গ্যালারিতে ঢুকে স্ক্রল করতে লাগলো কার ভোরের ধারণকৃত কিছু একান্ত মুহূর্ত। কৃতিকের মোবাইলে অরুর তেমন কোনো ফটো নেই বললেই চলে,
কিন্তু গতকাল সূর্যাস্তের সময় কটেজে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তে পরে অরুর বেশ কয়েকটা ছবি তুলেছিল কৃতিক, যেখানে দেখা যাচ্ছে শরীরের সফেদ রঙা কমফোর্টার জড়িয়ে গলা ফুলিয়ে বসে আছে অরু। চোখ দুটো অশ্রুসিক্ত, কেঁদে কেটে লাল বর্ণ ধারণ করেছে সুন্দর ফর্সা কোমল মুখটা। অরু ছবিতে চোখ বুলাতেই ওর রাগের কারণ ভাবতে ভাবতে আজও নরম করে হেসে ফেলল কৃতিক। একে একে ভাবতে লাগলো কাল ভোর থেকে এই মুহূর্তে অবধি ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা। কাল মিষ্টি ভোরে নরম রোদের আড়ালে মিষ্টি অরুকে নিজের মতো করেই কাছে টেনে নিয়েছিল কৃতিক। এরপরে অরুর ছোট্ট শরীরে চলেছিল কৃতিকের দীর্ঘক্ষণের রাজত্ব আর কৃতিত্ব। ভালোবাসার পর্ব শেষ করে কৃতিক যখন সবে সবে একটু আবেশিত ঘুমের তোপে চোখ দুটো বুঝেছিল, তখনই কর্ণকুহরে ঝঙ্কার তুলে ক্রন্দনরত অরুর ফোপানো আওয়াজ। অরু কাঁদছে ব্যাপারটা মস্তিষ্কে গিয়ে বিট করতেই শোয়া থেকে চট করে উঠে বসলো কৃতিক। ঘুম জড়ানো কণ্ঠে অবুজের মতোই চোখ বড় বড় করে প্রশ্ন করলো অরুকে, কি হয়েছে? কাঁদছিস কেন? বয়সে 12 বছরের বড় কৃতিকের কাছে অষ্টাদশী অরু বরাবরই বাচ্চা সম। একমাত্র কৃতিক আর আপার সামনে ওই বাচ্চামি করার স্বভাব রয়েছে। কৃতিকের আওয়াজ পেয়ে অরু এই মুহূর্তে বাচ্চাদের মতোই ফ্যাচপেচিয়ে কেঁদে উঠল। শরীরে একটা সুতোও নেই, কোনো মতে নরম চাদরটাকে শরীরে প্যাঁচিয়ে অরু স্পষ্ট আওয়াজে ফোপাতে ফোপাতে বলল, আপনি সেদিন গাড়িতে বলেছিলেন আমাকে একটুও কষ্ট দেবেন না, সবসময় জেন্টল থাকবেন। অথচ আজকে দেখুন আপনার ভালোবাসার চোটে আমি আহত হয়ে গিয়েছি। অরুর কথায় কৃতিক উদ্বিগ্ন হয়ে শুধালো, বেশি লেগেছে? ডক্টরের কাছে যেতে হবে? অরুর দাঁত কটমটিয়ে বলল, চুপ করুন বেহায়া লোক, এসব অসুস্থতা নিয়ে কেউ ডক্টরের কাছে যায়? কেউ না গেলেও তুই যাবি, কারণ তোকে নিয়ে আমি একটু রিস্ক নিতে চাই না। এমনিতে হিসেবের জন্য তোর বয়সটা অনেক কম। কৃতিক কথা শেষ করে অরুকে কোলে নেওয়ার জন্য উদ্যত হলে অরু হুড়মুড়িয়ে খাট থেকে নেমে যায়। তবে বিছানা ছেড়ে নেমে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি বেচারি। পা দুটো অবশ হয়ে থাকার দরুন কমফোর্টার সহই ধপ করে বসে পড়ল মেঝেতে। অরুর এমন নাজেহাল অবস্থা দেখে ঠোঁট টিপে হাসি সংবরণ করল কৃতিক। অতঃপর এগিয়ে গিয়ে অরুকে পুনরায় বাহুবদ্ধ করে কোলে তুলে ওর কানের কাছে মুখ নিয়ে হাসকি স্বরে হিসিয়ে বলল, আগেই বলেছিলাম তোকে, ডার্ক রোমান্স আমার বেশ পছন্দ। কৃতিকের কণ্ঠে ঘোর মাদকতা, চোখ দুটোতে কামনার জোয়ার। ও এমন দ্রুত নিঃশ্বাসে ভরকে যায় অরু। শুষ্ক ঢোক গেলে শুধায়, কি 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 হয়েছে আপনার? অরুকে বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে তপ্ত আওয়াজে কৃতিক বলে, বেবি, from now on, I won't be gentle anymore. Be a good girl, okay? অরু হকচকিয়ে উঠে বলল, কি? অরুর আশ্চর্যের সীমানা তুঙ্গে। ঠোঁটের কোণে একটা ক্রূর হাসি ঝুলিয়ে বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে একটা হ্যান্ডক্রাফট বের করতে করতেই কৃতিক বলল, ভয় নেই, আমার সাথে থাকলে অভ্যাস হয়ে যাবে। রিসর্ট থেকে বাড়িতে ফিরে বেলা 12টার দিকে পুরোপুরি ফর্মাল গেট আপ রেডি হয়ে রুম থেকে বেরিয়েছে কৃতিক। অ্যাক্সিডেন্টের কারণে বেশ অনেক দিন ভার্সিটিতে যেতে পারেনি ও। গতকাল উইকেন্ড ছিল বলে বাড়িতেই সময় কাটিয়েছে, আর আজ হুট করেই ডিপার্টমেন্ট প্রফেসরের মিটিংয়ে জরুরি তলব পড়েছে ওর, না গেলেই নয়। তাই তো অরুকে নিয়ে দ্রুত বাড়িতে ফিরেছে কৃতিক। তবে বিপত্তি ঘটেছে অরুকে নিয়ে, সেই যে রিসর্টে বসে রাগ করে গাল ফুলিয়েছে, এখনও সেখানেই বসে আছে। অরুর কাছে অবশ্য রাগ করার যথাযথ যুক্তি রয়েছে, তবে কৃতিকের মতামত অনুযায়ী নিজেকে সামলাতে না পারলে আমার কি করণীয়? হলরুমের কাউচে বসে টিভি দেখতে দেখতেই অরুর চোখ গেল কৃতিকের দিকে। শরতের আকাশের মতো লাইট ব্লু শার্টের ফুল স্লিভ হাতায় বোতামগুলো বেশ মনোযোগী দৃষ্টিতে লাগাতে লাগাতে নিচে নামছে কৃতিক। কাঁধের একপাশে ঝুলছে তার ল্যাপটপের ব্যাগ। আজ অনেকদিন পরে ক্লিন সেভ করায় ওকে দেখতে অন্যরকম সুদর্শন লাগছে। কৃতিককে আর চোখে এক ঝলক পরখ করে ভেতরে ভেতরে জমিয়ে রাখা রাগটা আবারও মাথায় চড়ে বসলো অরুর। তৎক্ষণাৎ মুখ ঝামটি দিয়ে কৃতিকের দিক থেকে চোখ সরিয়ে টিভি দিকে তাকিয়ে বিড়বিড়ে বলল অরু, দয়া মায়াহীন নির্দয় পাষাণ সাইকো বদমাইশ লোক। অরুরা তো অভিযোগ আর গালাগাল বোধ হয় কৃতিক শুনেও শুনল না, বরং এগিয়ে এসে অরুর কপালে টকাশ করে একটা গভীর চুমু দিয়ে নির্লিপ্ত কণ্ঠে শুধালো, ব্যথা কমেছে জান? অরু জবাব না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। অরুর কাণ্ডে কৃতিক চোয়াল শক্ত করে বলল, ইগনোর করা আমার পছন্দ নেই ওরু। তুই আমাকে যা খুশি বল, সমস্যা নেই। আমার উপর জিদ ফলাতে নিচের হাত ব্যবহার কর, তাতেও সমস্যা নেই, কিন্তু আমাকে ইগনোর বা রিজেক্ট করার দুঃসাহস দেখাবি না।
কখনোই না। ওরও এবার মাথা নিচু করে মিনমিনিয়ে বলল। আপনি আমাকে কষ্ট দিয়ে আনন্দ পান তাই না? কৃতিক অরুর চিবুক ধরে ওর মাথাটা তুলে চোখের মধ্যে চোখ রেখে বলল। তুই আমার সম্পত্তি বেব, তুই সব কিছু আমার জন্য বিলং করে। যেভাবে খুশি তোকে সেভাবে আদর করার অধিকার রাখি আমি। এটাকে যত দ্রুত পজিটিভলি নিবি তত তাড়াতাড়ি তোর কাছে সব কিছু স্বাভাবিক মনে হবে। কথা শেষ করে নতুন উদ্যমে অরুর দুগালে চুমু খেয়ে কটগটিয়ে বেরিয়ে গেল